আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। তো টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে? যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্য দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর সেই ফাইটটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হবে। উই উইল রেজিস্ট। জিনিসটা শুনলেই অনেকেই মানে না এটা কি যেন, এটা যুদ্ধ নাকি। হাদির একটা রিপ্লেসমেন্ট, এটা তো ধরা পড়ে যাওয়ার কথা। আমরা একটা আসন সমঝোতা করেছিলাম। এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক, পুরো ব্ল্যাক আউট হয়েছে কিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা নিয়ে আমার খুব আফসোস হয়, যদি বেগম খালেদা জিয়া আরো থাকতো হয়তো এটা হতো না। জিয়া রহমানের আদর্শের লোকগুলা যদি আরো বেশি থাকতো এটা হতো না। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, কেউ ব্যক্তি হিসাবে বাধা দিতে আসে না, আমি এটার হলো পাহারাদার হব, তার সাথে তো লড়াই বাঁধবে। যে পাটোয়ারিকে আপনারা চেনেন, এই পাটোয়ারি আসলে ভেতর বাহির সব জায়গাতেই বারুদ। ও আচ্ছা, কি না কি হচ্ছে, দূরে থাকি। তো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কমেন্টস যেটা মনে হয়েছে আজকের অনুষ্ঠানে বলে শুরু করা যেতে পারে, সেটা করেছেন আমাদের আরও একজন শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন, গোলাম মাওলা রনি। তিনি লিখেছেন বা তিনি কোনো একটা ভিডিওতে বলেছেন যে আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। তো মানে এত চাপার প্রয়োজন কি ছিল আসলে? মানে বেচারিকে এত বেশি চাপে রাখা, এটা কি খুব টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে এভাবেই, আপনি এরকমই? আসলে আমাদের তো হারানোর কিছু নেই, আমরা তো গড়তেছি। তো ঢাকা লাইক এ কিংডম, মানে আপনার গ্যাং অফ ওয়াসিফপুর যে আমরা মুভিগুলো দেখেছিলাম, পিকি ব্লাইন্ডার্স, ওইখানে যেরকম গ্যাংস্টার যারা তাদের একটা সাম্রাজ্য থাকে এবং তারা অনেক ইগোইস্টিক হয়। তো ফলত তাদের যদি কেউ আঁচড় বসায়, তো বাংলাদেশে আসলে এই ধরনের এই গ্যাংস্টার জগতে যে কেউ আঁচড় বসাবে এটা কখনো মানে উনিও কল্পনা করতে পারেন নাই। তো ফলত একটু যখন আঁচড় বা একটু কথা বললেই একটু মেজাজ হারিয়ে ফেলতেন এবং শেষ পর্যন্ত সিক হয়ে গিয়েছিলেন। তো ওই জায়গাটা হলো রাজনীতির জায়গাটা হলো খুব সহনশীল, যে কোনো জায়গায় যে কোনো সময় চ্যালেঞ্জ আসতে পারে। আর আমাদের যে নতুন জেনারেশনের রাজনীতি, আমরা তো যে ওল্ড সিস্টেম সেটা মেনে নিচ্ছি না। আপনার নির্বাচনী যে হেরে যাওয়াটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বেসিক্যালি আমি ক্যাম্পেইনে প্রথমে ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের পর একটা টাফ জোন ছিল এবং আমি ওনার মতো ক্যাম্পেইন শুরু করেছিলাম, মসজিদে যাওয়া, সোসাইটির সাথে কথা বলা, তা ওনাদের সাথেই। তো আমার একদিন শাহজাহানপুর আমতলায় আমি জুমা নামাজ পড়েছিলাম। জুমা নামাজ পড়ে বের হয়ে দেখলাম, আমি প্রথমে খুবই কম মানুষ নিয়ে হলো প্রচারণা করতাম, 5, 6, 7 জন। আমি মনে করি যে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করা এগুলো আসলে ব্যাড কালচার। 4-5 জন যাব, মানুষের সাথে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কথা বলা যায়, মানুষের সাথে মেশা যায়। মানুষ আমাদের সাথে অনেক মিশতে চেয়েছিল, আমরা মানুষের সাথে মেশার সুযোগটা পাইনি। তো জুমা নামাজ থেকে বের হলাম, বের হওয়ার আমার পিছনে ফিরে দেখি 1000 লোক। তো এটা ছিল শাহজাহানপুরে, তো মির্জা আব্বাসের বাসার পাশেই মসজিদ। আমি তো নামাজ পড়ে চলে আসছি, সেখানে হালকা একটু বক্তব্য রেখি। এর পরের দিন আমি ক্যাম্পেইনে নামছি, এরপরে দেখি আমার বিভিন্ন জায়গায় এই আয়সা একটা কটু কথা বলে, ও আয়সা বলে যে এটা করেন কেন। পরে খোঁজ নিয়ে দেখলাম এই ছাত্র দল অথবা যুব দল। তো তারপরেও আমি কিছু বলি নাই। পরে আমি গুলিস্তানে ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, একটা ব্যবসায়ী এসে আমার কাছে কান্নাকাটি করতেছে যে ভাই আমি 500 টাকা আজকে ইনকাম করেছি, আমার 200 টাকা হলো চাঁদার জন্য দিয়ে দিতে হয়েছে। তো আমি ওনা থেকে পুরো হিস্ট্রিটা শুনলাম। ইটস লাইক দ্য মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, মানে একদম আপ লোয়ার লেভেল থেকে গুলশান অফিস পর্যন্ত, ওইখান থেকে আমি এটা ফাইন্ড। তো এটা পিছনে কে খুঁজতে খুঁজতে পাইলাম আমাদের যিনি এই যে আব্বাস ভাই আছে, উনি ঢাকা শহরে কিন্তু বড় সড় একটা গ্যাংস্টার এবং উনি পুরো ফাইন্যান্সিয়াল এই সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করে, ছাত্রদল যুবদল সবকিছু। আমি এগুলা কিন্তু আগে অত বেশি, আমি মনে করছি যে বিএনপি একটা স্থায়ী কমিটির সদস্য ভদ্র লোকই হবে। আমি শুনতাম যে খারাপ লোক আছে, কিন্তু এত খারাপ যেটা জানতাম না। তো ওনার ব্যক্তির প্রতি আমার কোনো রাগ নাই, ইটস অ্যাবাউট দ্য সিস্টেম। তো পরে আমি কথা বলা শুরু করি এবং দেখি যে তারা আমাকে অনেক হেনস্থা করা শুরু করে। তো পরবর্তীতে আমি আর একটু ইন্টেন্সিফাই করি। পরে আমাকে অনেক থ্রেটেড দেওয়া হয় বিভিন্ন, যে আপনার আমাকে সবাই বলে যে তোমাকে তো কিন্তু মেরে ফেলা হবে হাদির মতন। তো আমি বলেছি আই ডোন্ট কেয়ার। আমার ওই যে গুলিস্তানে যে লোকটা চাঁদাবাজির শিকার হয়েছে, সেটার দ্বারা যে আমি এফেক্টেড হয়েছি, এটা আমার অনেক মনে নাড়া দিয়েছে
এবং আমার মনে হয়েছে যে বাংলাদেশের হলো আমাদের সবচেয়ে তরুণদের অভাব কি, ইকোনমিক সিস্টেম প্রবলেম। তো তাহলে ব্যবসা দরকার, ম্যানুফ্যাকচারিং হাব দরকার। ম্যানুফ্যাকচারিং হাব কী করে? আপনি যদি দুর্নীতিতে হলে চাঁদাবাজি শিকার হন, আপনি তো ব্যবসা করবেন না। ব্যবসা না করলে আপনার চাকরি হবে না, আমাদের তরুণদের চাকরি না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না। তো আমার কাছে এটা মনে হয়েছে একটা বড় প্রবলেম ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে চাঁদাবাজি। আবার হলো লাইসেন্সিংয়ের ব্যবসা, যেটা হলো দুর্নীতি হয়ে থাকে, ওইটাও বন্ধ করতে হবে। আর আরেকটা জায়গা হলো ব্যবসায়ীদের ভীতিকর, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম তাদের সাথে, অর্থাৎ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব। আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিবেন, সেটা দখল করে বসে আছে, কিন্তু তো এটা যদি রিমুভ করতে পারে আমাদের ইকোনমিক যে অবস্টেকলটা সেটা হলো সরলে একজন ব্যবসা করবে, ব্যবসা করলে আমার একটা চাকরি হবে, চাকরি করলে আমার সন্তানের ভালো পড়াশোনা করতে পারবে, সে ভালো এডুকেশন পাবে, আমি হেলথ কেয়ারে ভালো অ্যাক্সেস পাবো, সামগ্রিকভাবে আমাদের সোসাইটিটা ভালো হবে। যে অবস্থায় আছি গার্মেন্টস সেক্টর আর রেমিটেন্সে দুইটার উপর ডিপেন্ড করে আমরা থাকতে পারবো না। সো আমি যেটা বলেছি এটা নট অনলি ঢাকা আর্টের কেন্দ্রিক, আমি হোল বাংলাদেশে ন্যারেটিভটা দিয়েছি। গতকালকে একজন বিএনপির সাথে কথা বলতে, উনি বলতেছে তোর কারণে আমাদের 20-30টা সিট কমে গিয়েছে। তো আমার জায়গাটা খুবই ক্লিয়ার, আমাদের ইকোনমিক প্রগ্রেস দরকার, ইকোনমিক প্রগ্রেসে এই জায়গাগুলো বাধা। ফলত এইখানে যদি কেউ ব্যক্তি হিসাবে বাধা দিতে আসে, না আমি এটার হলো পাহারাদার হব, তার সাথে তো লড়াই বাঁধবে। তো কেউ যদি সরে যায় তাহলে তো আমার সমস্যা নেই। রাইট, আপনাকে নিয়ে উনি মন্তব্য করেছে যে আপনি এত ভোট পেলেন কিভাবে, সেটা নিয়ে উনি চিন্তিত। সো আপনি এই হেরে যাওয়াটাকে পজিটিভ হিসেবে দেখছেন? আমার তো হারানো হয়েছে। আমার বেসিক্যালি হলো আমি তো গিয়েছিলাম ওই যে মির্জা আব্বাস মহিলা কলেজে, ওইখানে ভোটের গিয়ে দেখলাম আমাকে খুবই স্লো। তারপরে হলো আমি যখন রেলওয়েতে গেলাম, সেখানে অনেকগুলো আমি তাদের আকাম কুকাম ধরলাম, পরে তো আমাকে ডিরেক্ট মাথায় এসে ঘুষিয়ে মারলো একজন প্রার্থীকে। অবরুদ্ধ ছিলাম, আর্মি উদ্ধার করলো। তো বিকালবেলায় পরবর্তীতে আমি আরও কয়েকটা কেন্দ্রে গেলাম, অব্যবস্থাপনা আমি দেখতে পাইলাম। তো ওইখানে ছোট ছোট রিগিং হচ্ছিল আর কি। তো তাদের সেট আপটা, এটা বাংলাদেশের যে ইলেকশন সিস্টেমটা, এটা পুরোটা একটা করাপ্টেড সিস্টেম, কর্পোরেট সিস্টেম আর কি। আপনি অনেকগুলো টাকা কামাবেন, টাকা নিয়ে বসবেন এবং একটা পুরো কর্পোরেট সিস্টেম করে কেন্দ্র করে সবাইকে ম্যানেজ করে তারপরে হয়তো প্রিজাইডিং অফিসার যারা, সেখানে আগে একটা বুকিং দেওয়া হয়েছে। আপনি দেখবেন মির্জা আব্বাস সাহেব হলো বাংলাদেশ ব্যাংকে গিয়েছে, সেখান থেকে কথা বলে বাংলাদেশ ব্যাংকের অনেক করাপ্টেড কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার বানিয়েছে এবং সেখানে হলো দুর্নীতিগুলো বেশি করেছে। সন্ধ্যার পরে তারা কি করেছে, যে মানুষ তো ভোট দিয়ে গিয়েছে এবং আমি তো দেখছিলাম যে আমার ভোটের রেশিও এবং আমি মানুষ থেকে যে রেসপন্স পেয়েছি, সেই জায়গা থেকে আমি মনে করছি ঠিক আছে, এটাতে আমাদের ইনশাল্লাহ জয় আসবেই। তো আমি একটু নির্ভয় ছিলাম যে ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে। পরে একসাথে 97টা কেন্দ্রে তারা অ্যাটাক দিছে। এটাতে আমাদের এজেন্ট যারা, তারা ভরকে গিয়েছে এবং প্রিজাইডিং অফিসার ছাড়া তারাও ভরকে গিয়েছে এবং এজেন্টরা ভয় হলো সাইন করে দিয়েছে ওইটা যারা যেভাবে বলেছে সেভাবেই। ফলত আমাদের তো টাকা পয়সা না যে আমি 97টা কেন্দ্রে, তাহলে প্রত্যেকটা কেন্দ্রে আমার 200-300 করে লোক থাকবে এবং তারা হলো অস্ত্রশস্ত্র সজ্জিত। আমার তো ওই জায়গায় ওই ক্যাপাসিটিটা ছিল না। ফলত কেন্দ্রগুলো যখন অ্যাটাক হয়েছে ভোটের হলে ওই জায়গাটা রিগিং শুরু হয়েছে আর কি। তো প্রত্যেকটা জায়গায় তারা সিস্টেমটা করেছে, কোথাও একটা বড় সাইজে করে না যেটা নিয়ে মানুষের সামনে উন্মোচন হবে, ছোট ছোট করে করেছে। এবং আমি প্রশাসনের সাথে গিয়ে বসলাম, প্রশাসন বললো একদিন আগে আমাদের সাথে একটু বসলেই তো হইতো। তো আমি বললাম এটা বসতে হবে, যে এটা কেন, মানুষ ভোট দিবে, সেই ভোটের মধ্যে যে আসবে সেই হবে, আমি কি আপনার সাথে বসবো? তাহলে পরের দিন আপনাদেরকে আপনি যে কথা বলবেন সেটা অনুযায়ী আমার চলতে হবে। তো বুঝলাম যে প্রশাসনেরও ওইখানে হেল্প আছে, প্রশাসনে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো রাতের বেলায় যখন আরো সময় হচ্ছিল, পরবর্তীতে ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর কি। তারপর হলো মির্জা আব্বাস হলো মিলেনিয়াম হলো ইউনিভার্সিটিতে গেলায়, সেখানে যা ভোট চুরি করলো। তার বউ সিদ্ধেশ্বরীতে গেল, সেখান থেকে আমার ফোন আসতেছে 2টা বোনকে আটক করে রাখছে। আমি প্রশাসনকে বলতেছি, প্রশাসন মুভ করতেছে না। পরে প্রশাসনকে বললাম, ওই ম্যাজিস্ট্রেট জেনে ছিল, উনি একটা কেন্দ্র রক্ষা করে আরেকটাতে গিয়েছে, পরে এটাতে আবার অ্যাটাক হয়েছে। তো আমি বলেছিলাম তাহলে কি আমরাও ফিল্ডে নামবো? আমি ওই রাত্রে আহ্বান জানাই তো বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, কিন্তু আমার মনে হয়েছে ওই রক্তক্ষয়ী সংঘর্ষে আমার যাওয়া উচিত না। পৃথিবীর মানুষ অথবা বাংলাদেশের মানুষ দেখবে যে এখানে কি হয়েছিল। আমার ওই যে তখন যদি আমি ডাক দিতাম 50, 60, 1 লাখ মানুষ হলো, আমি এমনি পাইতাম। এটাতে কি হতো, একটা কনফ্রন্টেশন হতো, মারামারি হতো, অনেকগুলা মানুষ হসপিটালাইজ থাকতো। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, তো আমি তারপরে হসপিটালে গিয়ে ওই মানুষগুলোকে কি জবাব দিতাম? ওনার ছেলে এক জায়গায় গিয়েছে, ওনার যে ভাগিনা আদিত্য রিটার্নিং কর্মকর্তার সাথে, অর্থাৎ যেই আপনার নিয়ম রয়েছে বক্সের ভিতরে সিল পড়তে হবে, বাইরে পড়লে এটা বাতিল। তারা রিটার্নিং অফিসারের সাথে লিয়াজু করে, প্রিজাইডিং অফিসারের সাথে যোগসাজশ করে সেটাও তারা ইনক্লুড করাইলো এবং মির্জা আব্বাসের ওয়াইফ ডিরেক্টলি ওইখানে গিয়ে গুন্ডামি মাস্তানি নেতৃত্ব দিল এবং তার ফ্যামিলির সবাই এটাতে করলো। তো সেই জায়গাটা হলো এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক, পুরো ব্ল্যাক আউট হয়েছে
এটা আমরা কিভাবে ট্যাকেল দিব? অর্থাৎ আমাদের এখানে 108টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র মাফিক তারা হলো পার ডে তাদের হলো 30,000 টাকা করে খরচ ছিল। এখন পার ডে তারা খরচ করেছে, আমি ফুল ক্যাম্প মানে আমার ফুল ইয়াতেও একটা কেন্দ্র খরচ হয় না আমি যে টাকা খরচ করেছি। আমি মানুষের কাছে বেশি গিয়েছি, মানুষ আমাকে ভোট দিতে এসেছে। তো এখন আমার জায়গাটা ছিল আমি ভোটগুলো রক্ষা করার, অর্থাৎ আপনার দোকানে আইসা একজনের টাকা দিয়ে গিয়েছে, এখন যাতে কোনো ডাকাত এসে না রক্ষা করে, আপনার লকার আছে, আমি যে লকারও দিচ্ছি এই লকারটা তো আমার দেওয়ার কাজ না, এটা তো ইলেকশন কমিশনের দেওয়ার কাজ। ইলেকশন কমিশনের কাজ হলে মানুষ এসে ভোট দেবে, সিকিউর করবে, যে জয়ী হবে তাকে জয়ী ঘোষণা করবে। ফলে ইলেকশন কমিশন তো এটা রক্ষা করতে পারে নাই। আমি তো একজন নাগরিক হিসেবে আইন আমার হাতে তুলে নিতে পারি না। আমি প্রশাসনের অফিসে গিয়েছি, প্রশাসন আমাকে সেই হেল্পটা করে নাই। এবং সবচেয়ে যেটা আমি 1 মিনিটে শেষ করব, অ্যানেক্স ভবনে যেটাতে হলো ভোটের বড় একটা রিগিং করা হয়েছে, অর্থাৎ ভার্সিটিতে একটা কেন্দ্র ছিল, সেখানে আমি পুলিশ পাঠাইছি, প্রশাসনের ডিসি অফিসে গিয়ে পুলিশ উদ্ধার করতে পারে না ব্যালট বক্স। তারপর আমি বিজিবি পাঠাইছি, সেটা উদ্ধার করতে পারে নাই। আর্মি মুভ করবে, প্রক্টর তাদেরকে বাধা দিয়ে রেখেছিল। পরবর্তীতে যখন আমি বলেছি আমি এখন যাওয়া শুরু করবো, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমাকে ডিসি বলতেছে তাহলে আপনারা করেন সবকিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2 দল মাঠে মারামারি করবে, পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তখন সাথে সাথে হলো প্রক্টর ফোন দিছে, ঠিক আছে আর্মির মোবিলাইজেশন লাগবে না, পুলিশ এবং বিজিবি হলে ব্যালট বাক্স উদ্ধার করে আইসা দিয়ে গেছে। মাঝখানে হলো 3 ঘন্টা কোনো ফলাফল হয় নাই। হ্যাঁ, একমত। আচ্ছা, মিডিয়ার ভূমিকা কি ছিল? এত কিছু আপনি বলছেন, আপনার এত আলোচিত জায়গা এটা, আমি 1 মিনিটে আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশে বড় একটা ভূমিকা পালন করছে মৌজু মিডিয়া। তারেক রহমান বিদেশে থেকেই সবগুলা এই যারা মিডিয়া হাউসগুলো তাদের সাথে বসেছে। আমাদের মিডিয়া কু হয়েছে ওই রাতে, আমরা প্রশাসনিক কু হয়েছে, মিডিয়া কু হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।